আলোকপর্ণা দেবী অবাক হয়ে তার ছেলে পরাগের দিকে তাকিয়ে আছে। পরাগ এইমাত্র কি বলল, কিভাবে বলতে পারল? ওর কি একটু বুক কাঁপল না? তবে কি বিয়ের পর সত্যি সত্যি ছেলেরা মা বোনের কাছে পর হয়ে যায়? না হলে এত বড় কথাটা অমন মুখ ফুটে অকপটে বলতে পারত না। তার দৃষ্টি ঘোলাটে হয়ে গেল। মোটা ফ্রেমের চশমা ধীরে ধীরে ঝাপসা হতে শুরু করল। পরাগ অনর মায়ের মায়া কান্না আজ তার হৃদয়ে স্পর্শ করতে পারল না। তার মা সিঁচকাদুনে হুটহাট কেঁদে ফেলার অভ্যাস আছে। মায়ের মায়া কান্নায় গলে গেলে নিশ্চিত বউকে হারাতে হবে। এই বয়সে মেয়ে বউকে হারাতে পারবে না পরাগ। তার থেকে ভালো বউয়ের কথা মেনে নেওয়া। তাছাড়া বউ তো ভুল কিছু বলেনি। বাড়িতে এমন পাগল ছাগল থাকলে তার ছোট্ট মেয়েটা অস্বস্তিকর পরিবেশে বড় হবে। বয়সের তুলনায় এমনিতেই মেয়েটা কথা কম বলে। কথা কম বলার যথেষ্ট কারণ আছে। পরাগের বউ নমিতা তার একমাত্র মেয়ে পাখিকে পরাগের মা বোনের সাথে মিশতে দেয় না, কথা বলতে দেয় না। সারাক্ষণ এক প্রকার ঘরবন্দি করে রাখে। পরাগের 5 বছরের মেয়েটা প্রথম প্রথম খুব কান্নাকাটি করত। দিদুন পিসির কাছে যাওয়ার জন্য বায়না ধরত। নমিতা যেতে দিত না, মেয়েকে জোর করে আটকে রাখত। একসময় মেয়েটা একা একা থাকতে অভ্যস্ত হয়ে গেল। তবে অনেক চুপচাপ হয়ে গেল। খুব একটা কথা বলে না, হাসে না, ব্যথা পেলেও কাঁদেও না, যেন অনুভূতি শূন্য কোনো ব্যাটারি দেওয়া পুতুল। আলোকপর্ণা দেবী চশমা খুলে একটা রংচটা ফুল লতাপাতা নকশা আঁকা শাড়ির আঁচল দিয়ে চোখের জলটুকু মুছে নিল। দৃঢ় কণ্ঠে বলল, পারমিতা কোথাও যাবে না। পরাগ বিরক্ত বোধ করল, বলল, অযথা জেদ করো না তোমা। ওখানে কত মানুষ গিয়ে ভালো হয়ে আসছে। তুমি কি চাও না তোমার মেয়ে সুস্থ হয়ে যাক? চাই। তার জন্য মানসিক হাসপাতালে পারুকে ভর্তি করতে হবে কেন? কারণ তোমার মেয়ে মানসিক ভারসাম্যহীন একটা পাগল মা। আলোকপর্ণা দেবী ক্লান্ত বোধ করলেন, ধীর কণ্ঠে বললেন, বাবা, আজ তোর বাবা বেঁচে থাকলে এই কথাটা বলতে পারতি খোকা। আরে কি এমন ভুল বলেছি বলতো মা? রাত হলেই তোমার মেয়েটা বাসা থেকে বের হয়ে চলে যেতে চায়। এমনিতে চুপচাপ থাকলেও স্নান করার সময় পাগলামি করে। কিছুতে স্নান করতে চায় না, খেতে চায় না, আপন মনে সারাক্ষণ বিড়বিড় করে। তোমাকেও তেড়ে মারতে আসে। এগুলো দিনের পর দিন দেখে ভয় পেয়ে আমার ছোট্ট মেয়েটার কথা বলা বন্ধ হয়ে গেছে। আগে তো এমন করতো না। ঠিকমতো চিকিৎসা করলে এতদিন সুস্থ হয়ে যেত। তুই তো ওকে ভালো ডাক্তার দেখাতে চাস না। তোমার মেয়েকে পাগল হতে কে বলেছে? আমি বলেছি? যার জন্য পাগল হয়েছে তার কাছ থেকে টাকা এনে মেয়েকে চিকিৎসা করাও। আলোকপর্ণা দেবী কিছু বলতে গিয়েও থেমে গেলেন। তার বোধহয় একটু একটু করে প্রেশার বেড়ে যাচ্ছে। শরীর ঘেমে নেমে একাকার। তার খুব অস্থির লাগছে। পরাগ বলল, আমি সমস্ত ব্যবস্থা করে ফেলেছি মা। সামনে সোমবার পারুকে পাবনা মানসিক হাসপাতালে রেখে আসব। আলোকপর্ণা দেবী ধীর পায়ে হেঁটে গেলেন। এই বাড়িতে 4টে বড় বড় শোবার ঘর থাকতেও পারুর জায়গা হয়েছে ড্রয়িং রুমের পাশে একটু ঘরের মতো ছোট্ট জায়গা আছে। সেখানে চাদর আর একটা মিনি সাইজের তোষক বিছিয়ে দেওয়া হয়েছে। পারু শুয়ে শুয়ে বিড়বিড় করে আপন মনে কথা বলছিল। কখনো বা হাসছিল। হাসলে পারুল গালে টোল পড়ে। দেখতে সুন্দর লাগে। দিনের বেলা মেয়েটা ভালোই চুপচাপ থাকে। রাত হলেই কেমন পাগল পাগল হয়ে যায়। শুরু হয় পাগলামি। সে পাগলামি চলতে থাকে রাতভর। ঘুমের ঔষধেও আজকাল কাজ হচ্ছে না। আলোকপর্ণা দেবীর বিশ্বাস, পারুকে বড় ডাক্তার দেখালেই পারু সুস্থ হয়ে যাবে। পারু তো আর জন্মগত মানসিক রোগী না। এই 1 বছর যাবত পারুর মাথায় সমস্যা হয়েছে। আলোকপর্ণা দেবী নিচু হয়ে পারুর পাশে বসলেন। একসময় পারুর মাথায় কোমর সুই সুই কোকড়ানো সুন্দর চুল ছিল। সেই চুল অযত্নে অবহেলায় জট বেঁধে গিয়েছিল। পরে আলোকপর্ণা দেবী ঘাড় পর্যন্ত কেটে দিয়েছে। হঠাৎ আলোকপর্ণা দেবীর কি হলো কে জানে। ক্রোধে জ্বলে উঠে পারুর এলোমেলো চুলগুলো শক্ত হাতে মুঠো করে ধরল। চাপা কণ্ঠে বলল, এত মানুষ মরে, তুই মরতে পারিস না?
পারু ব্যথা পেয়ে ঠোঁট বাঁকিয়ে শব্দ করে কেঁদে দিল। আলোকপর্ণা দেবীর এতে যেন রাগ দ্বিগুণ বেড়ে গেল। বলল, একদম ঢং করবি না, না হলে গলা টিপে মেরে ফেলবো তোকে। পারু মায়ের হাতটা টেনে ধরে জোরে কামড় বসিয়ে দিল। আলোকপর্ণা দেবীর হাতে 5টা আঙ্গুল দাগ বসে গেল। ব্যথা পেয়ে শব্দ করে কেঁদে দিলেন তিনি। পরাগ ছুটে এলো। মায়ের হাতখানা লাল হয়ে গেছে। অতিরিক্ত রাগে ক্ষোভে ফেটে পড়ে পারুকে ইচ্ছে মতো মারল। পারু চিৎকার করে কাঁদছে। আলোকপর্ণা দেবী ছেলেকে বাধা দিলেন। ভেজা কণ্ঠে বলল, আর মারিস না, মেয়েটা মরে যাবে তো। মরুক, ওর সাহস হয় কিভাবে তোমাকে কামড় দেওয়ার। ওকে আজ আমি মেরেই ফেলবো। কথাগুলো বলে পারু টুটি শক্ত হাতে চেপে ধরল। পারু গো গো শব্দ তুলে গঙ্গাতে লাগলো। পরাগ এক পর্যায়ে পারুকে ছেড়ে দিল। মাকে বলল, এর জন্য এই পাগলকে বাড়িতে রাখতে চাই না। আজ তোমার গায়ে হাত তুলেছে, আগামীকাল না আমার ছোট্ট মেয়েটার গায়ে হাত তুলে। আলোকপর্ণা দেবী বুক চিরে গভীর দীর্ঘশ্বাস ফেললেন। পারু পাগল ছাগল যাই হোক, তারই তো পেটের মেয়ে। এই মেয়েটা তার কত আদরের ছিল। বেশি আদর দিয়ে মেয়েটার জীবন তিনি বোধহয় ধ্বংস করেছেন। ইস, তখন যদি একটু শাসন করতে পারত, তাহলে মেয়েটার আজ এই অবস্থা হতো না। আগামীকাল সোমবার পারুকে পাবনা মানসিক হাসপাতালে রেখে আসবে পরাগ। মাকে বলেছে খুব শীঘ্রই সুস্থ হয়ে যাবে পারু। কিন্তু একবার পারুকে বাড়ি থেকে বের করতে পারলে সহজে আর বাড়িতে আনবে না পরাগ। টাকা লাগুক, সুস্থ না হলে হাসপাতালে ফেলে রাখবে। মাকে তো আর কথাটা সরাসরি বলা যায় না। রাতের আকাশে তারার মেলা, চাঁদের আলো জানালার ফাঁক গলে ঘরের মেঝেতে লুটোপুটি খাচ্ছে। পাখি এতক্ষণ চোখ বুজে ঘাপটি মেরে বাবা মায়ের মধ্যিখানে শুয়েছিল। মা বাবা ঘুমিয়ে যেতেই পাখি উঠে গেল। খুব সাবধানে ঘরের দরজা খুলে পা টিপে টিপে চলে গেল পারুর কাছে। পারু ঘুমায়নি। পারু ঘুমায়নি। কেমন করুণ সুরে কাঁদছে আর একা একা কথা বলছে। এ নতুন কিছু না। দিনে মায়ের ভয়ে না আসলেও প্রায় রাতেই লুকিয়ে লুকিয়ে পিসির সাথে দেখা করতে আসে পাখি। বাবা বলেছে পিসি আগামীকাল কোথায় যেন চলে যাবে, আর কোনোদিনও আসবে না। পিসিকে না দেখলে পাখির খুব কষ্ট হবে। কথাগুলো ভেবেই পাখি ফুপিয়ে উঠল। পারু মুখ তুলে তাকালো পাখিকে দেখে। ঠোঁটের কোণে মৃদু হাসির রেখা ফুটে উঠল। পাখির পিঠে মাথায় আলতো করে হাত বুলিয়ে দিল পারু। পাখি পিসির হাতখানা ছোট ছোট দু হাতে দিয়ে আঁকড়ে ধরল। বলল, বাবা বলল তুই নাকি কাল চলে যাবি। তুই যাসনি পিসি, তুই চলে গেলে আমার খুব কষ্ট হবে রে। ছোট পাখির কণ্ঠে কি করুণ শোনালো। পারু আবারও হাসল। হয়তো পাখির কথাটা বুঝতেই পারেনি পারু। পাখি অনেকক্ষণ পারুর পাশে চুপটি করে বসে রইল। পারুকে ঘুম পাড়ানি গান শোনালো, মাথায় হাত বুলিয়ে দিল, কপালে চুমু খেলো। প্রায় ঘন্টাখানেক পর পাখি উঠে চলে গেল। রাতের আধার একটু একটু করে সরে গিয়ে ভোরের আলো ফুটল। পাখির কিচির মিচির শব্দে চারপাশ মুখরিত। গাছের ডগায় কুয়াশার শিশির বিন্দু। একফালি মিঠে রোদ জানালার ফাঁক গলে ঘরের মেঝেতে লুটোপুটি খাচ্ছে। আলোকপর্ণা দেবী ঘুম থেকে উঠে দেখল পারু বসে বসে আপন মনে বিড়বিড় করছে। তিনি পারুকে জোর করে স্নান করিয়ে দিল। একটা নতুন জামা পরিয়ে দিল। ভেজা চুলগুলো ভালো করে মুছে দিল। পারু স্নান করার সময় খুব নখরা করে। গায়ে জলের স্পর্শ লাগলেই কেমন স্যাঁত করে ওঠে। মাকে মেরে ধরে নাজেহাল করে দেয়। মাও রেগে গিয়ে পারুর পিঠে ধুমধাম কিল বসিয়ে দেয়। আলোকপর্ণা দেবী ও মেয়ের সাথে যেতে চাইলেন। মেয়ে কোথায় কিভাবে থাকবে তার তো মা হয়ে দেখা উচিত। পড়া কিছুতেই মাকে সাথে নিয়ে রাজি হলো না। এই নিয়ে মা ছেলের বিশাল ঝগড়া লেগে গেল। মায়ের সাথে ঝগড়া করে বোনকে নিয়ে রওনা হলো পরাগ। আলোকপর্ণা দেবী মেয়েকে জড়িয়ে ধরে অঝরে কাঁদতে লাগলেন। তার কেন যেন মনে হচ্ছে মেয়েটার কখনোই এই বাড়িতে ফিরে আসবে না। মা তো বুকের ভিতর পুড়ে যাচ্ছে। আলোকপর্ণা দেবী কাপড়ের আঁচলে চোখের জল মুছে মেয়েকে শেষবারের মতো বুকে টেনে নিলেন। মাথায় কপালে চুমু খেলেন। মন ভরে আশীর্বাদ করলেন। বাম পায়ের ধুলি এনে মেয়ের মাথায় শুয়ে দিল। পারুর হাতের অনামিকা আঙ্গুলে ছোট করে কামড় বসিয়ে দিলেন। বুকে পাথর চেপে মেয়েকে বিদায় দিলেন তিনি। ইস,
মনে হচ্ছে ভেতর থেকে কেউ তার কলিজাটা টেনে হিসড়ে নিয়ে যাচ্ছে। তার মাথা চক্কর দিল, শরীর ঘামে ভিজে গেল, ঘাড়ে খুব ব্যথা করছে। তিনি ধীর পায়ে হেঁটে গিয়ে বিছানায় শরীর এড়িয়ে দিয়ে কাপড় মুখ গুজে অঝরে কাঁদতে লাগলেন। পাবনা মানসিক হাসপাতালে পারুকে ভর্তি করার সময় পরাগের একটু ভয় ভয় করছে। পাচ্ছে না পরাগের আসল উদ্দেশ্য কেউ ধরে ফেলে না। এত ভয় পেলে চলবে না। পরাগ স্বাভাবিক থাকার প্রাণপণ চেষ্টা করছে। পারুর নাগরিকত্ব সনদপত্র ও পাসপোর্ট সাইজের 2 কপি ছবি, সাথে পরাগের নাগরিকত্ব সনদপত্র জমা দিল পরাগ। পরাগের বুক কাঁপছে। পেইং বেডে পারুকে ভর্তি করালো পরাগ। ভর্তি ফি দিল 10 টাকা। 2 মাসের পথ্য ও সিট ভাড়া বাবদ 19,500 টাকা অগ্রিম জমা দিতে হলো। টাকা লাগুক, তাতে সমস্যা নেই। তবে বাবা যে গন্ডগোল পাকিয়ে রেখে মারা গেছে, সেই গন্ডগোলের চিরতরে অবসান ঘটিয়ে তবে আজ বাড়ি ফিরবে পরাগ। টাকার কাছে রক্তের সম্পর্ক কতটা তুচ্ছ তা আজ আপন দাদা হয়ে প্রমাণ করে দিল পরাগ। পারুকে বেডে নিয়ে যাওয়া হলো। পারু সেই ছোটবেলার মতো দাদার হাতের অনামিকা আঙুল মুঠো করে ধরে রইল। ভয়ার্ত চোখে আশেপাশে তাকিয়ে বিড়বিড় করে বলল, মা কোথায়? পরাগ উত্তর দিল না। পারুকে যে রুমে নিয়ে যাওয়া হলো, সেই রুমে মানসিক ভারসাম্যহীন রোগীর অভাব নেই। সবাই বেশ বয়স্ক কিংবা মধ্যবয়স্ক মহিলা রোগী। এত অল্প বয়সী রোগী একমাত্র পারুই। পারুর বয়স 24 বছর। গায়ের গড়ন সুন্দর, মুখটা হলুদ ফর্সা, চোখ দুটো টানা টানা, টিকালো নাক, গোলাপি রঙা সুন্দর ঠোঁট। একসময় মাথা ভর্তি চুল ছিল, এখন চুল নেই, কেটে ঘাড় পর্যন্ত করে দিয়েছে মা। তবু পারু সৌন্দর্য একটুও কমেনি। এই মেয়ে চুপচাপ থাকলে কেউ ধরতেই পারবে না যেও মানসিক ভারসাম্যহীন রোগী। পারু পরাগের হাতখানা কিছুতেই ছাড়তে চাইল না। পরাগ বোনের মাথায় হাত রেখে বোনকে ফুসকার লোভ দেখে চলে গেল। পারু এক মনে বসে অপেক্ষা করতে লাগলো, দাদা কখন ফুসকা নিয়ে আসবে। পরাগ সেই যে চলে গেল। দিন ফুরায়, রাত নামে, পরাগ আর আসে না। পারুর অপেক্ষার প্রহর শেষ হয় না। চাতক পাখির মতো পরাগের অপেক্ষায় হাঁটুতে মুখ গুজে গুটিসুটি মেরে বসে থাকে পারু। পাশের বেডের মানসিক ভারসাম্যহীন রোগীটা আচমকা ছুটে এসে পারুকে খামচি দিয়েছে। পারু অতিরিক্ত ভয় পেয়ে থরথর করে কাঁপতে লাগলো। 2জন নার্স এসে রোগীটাকে জোর করে ধরে নিয়ে গেল। চিৎ করে শুয়ে দিয়ে হাতে ইঞ্জেকশন পুশ করে দিল। রোগীটা নার্স 2জন অকথ্য ভাষায় গালাগালি করতে করতে একসময় ঘুমিয়ে গেল। ডাক্তার তন্ময় প্রণয় বিশ্বাস, MBBS, MPhil, সাইকিয়াট্রি, PhD, সাইকিয়াট্রি, ব্রেইন, মানসিক স্বাস্থ্য, মাদকাসক্তি বিশেষজ্ঞ, পাবনা মানসিক হাসপাতাল। আজ যে প্রণয়ের শিডিউল আছে নাইট ডিউটি। ঘড়িতে সন্ধে 7:51 বাজে। আর 9 মিনিট পর রাউন্ডে যেতে হবে। প্রণয় একটু আগে এসে চেম্বারে বসে আছে। চেয়ারে মাথা এলিয়ে দিয়ে টেবিল থেকে ফোনটা টেনে নিল। কল দিল প্রণয়ের একমাত্র মেয়ে হিয়াকে। হিয়া ফোন ধরে আহ্লাদি কণ্ঠে বলল, পৌঁছে গেছো পাপা? প্রণয়ের মুখে হাসি ফুটে উঠল। বলল, হ্যাঁ মা। মাকে কবে আমার কাছে নিয়ে আসবো পাপা? প্রণয় বুক চিরে গভীর দীর্ঘশ্বাস ফেলল। 4 বছরের ছোট্ট হিয়াকে বলতে ইচ্ছে করল না, তোমার মা আর জীবনে ফিরে আসবে না হিয়া। তোমার মা ভগবানের কাছে চলে গেছে। ওই দূর আকাশে মিটিমিটি জ্বলতে থাকা সবচেয়ে বড় শুকতারাটা হলো তোমার মা। প্রণয়ের দৃষ্টি ঘোলাটে হয়ে গেল। চশমাটা খুলে রেখে টিস্যু পেপার দিয়ে চোখ মুখ মুছে নিল। বলল, এখন রাখি সোনা, রাউন্ডে যেতে হবে। আচ্ছা পাপা, গুড নাইট। গুড নাইট হিয়া। প্রণয় উঠে দাঁড়ালো। হাতে একটা ব্যাগ নিয়ে কেবিন থেকে বের হতেই নার্স ও ডাক্তার প্রণয়ের সাথে সাথে দরকারি কথা বলতে বলতে হেঁটে গেল। দোতলায় অনেক বড় হলরুম। এক রুমে প্রায় 40-50টা বেড পাতা। তাতে সব মানসিক ভারসাম্যহীন মহিলা রোগী। প্রণয় এক মনে রোগী দেখছে। কখনো বা রোগীর হাতের পালস চেক করে দেখছে, ঔষধ লিখে দিচ্ছে, রোগীর আগে থেকে টেস্ট করে রাখা ফাইলগুলো খুলে দেখছে, নতুন টেস্ট লিখে দিচ্ছে। ডাক্তার তন্ময় প্রণয় বিশ্বাস খুব সৎ এবং একনিষ্ঠ মানুষ। ফাঁকিবাজি তার ধাতে নেই। প্রত্যেকটা রোগী দেখে অনেক সময় নিয়ে।
রোগী দেখতে দেখতে প্রায় ভোর হয়ে যায়। আজও অনেকটা সময় গড়িয়ে গেছে। 400-500 রোগী এই হাসপাতালে সবসময় থাকে। মহিলা রোগী দেখা শেষ করে যাবে পুরুষ রোগী দেখতে। পুরুষ রোগীদের রুম আবার আলাদা। খুব অল্প বয়সে এই পেশায় খুব নামডাক এবং প্রশংসা কামিয়েছে প্রণয়। প্রণয়ের হাতে প্রপার ট্রিটমেন্ট পেয়ে অনেক বদ্ধ উন্মাদ রোগীও সুস্থ হয়ে যাওয়ার রেকর্ড আছে। প্রণয় যখন পারুর বেডের সামনে গিয়ে দাঁড়ালো, তখন নার্সকে পারুর ফাইলগুলো দেখতেছে। এক পলক বেখেয়ালে পারুর দিকে তাকিয়ে চমকে উঠল। অবাক বিস্ময়ে বাকরুদ্ধ হয়ে গেল। বুকের ভেতর কি তিরতির করে কাঁপছে বোধ হয়, না হলে এত কেন অস্থির লাগছে। প্রণয় অস্ফুট স্বরে বিড়বিড় করে বলল, হৈমন্তী। হুবহু সে চোখ, সে মুখ, সে জোড়া ভুরু। একটা মানুষের এতটা মিল থাকে কিভাবে? এটা কিভাবে সম্ভব? প্রণয়ের বুকের ভেতর হাহাকার, কণ্ঠে কম্পন। প্রণয় নিজেকে স্বাভাবিক করতে জানালার ফাঁক গলে অন্ধকার আকাশের দিকে তাকালো। আপন মনে বিড়বিড় করে বলল, আমার এখনো বিশ্বাস হচ্ছে না হৈমন্তী, তুমি আমার এতটা কাছে। প্রণয়ের মা বলতো, পৃথিবীতে 7 জন মানুষের চেহারা দেখতে হুবহু একরকম। চলার পথে অনেক মানুষকে দেখে মনে হয়েছে এই মানুষটা তার পরিচিত মানুষের মতো অনেকটা দেখতে। তবে এতটা হুবহু মিল কখনো কারো চেহারায় পায়নি প্রণয়। এমন চেহারা শুধু যমজ বোনের ক্ষেত্রেই হয়। কিন্তু প্রণয়ের জানা মতে হৈমন্তীর তো কোনো যমজ বোন ছিল না, শুধু ভাই আছে। তাহলে এই মেয়েটাকে? প্রণয় হাত ধরে রাখা ফাইলের চোখ বুলালো। পারমিতা সাহা নার্সকে নিচু কণ্ঠে বলল, ওনার কি সমস্যা? দেখি রিপোর্টগুলো। এখনো কোনো টেস্ট করানো হয়নি, আগের রিপোর্ট আছে, দিচ্ছি। প্রণয় রিপোর্টের চোখ বুলিয়ে বলল, ওনার তো মেজর কোনো সমস্যা নেই। ট্রমার মানসিক ডিপ্রেশন থেকে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছে। নিয়মিত ওষুধ সেবন করলে ঠিক হয়ে যেত, যদি একটু সময় লাগতো। ওনার দাদাকে বলা হয়েছে, কিন্তু ভদ্রলোকের বাড়িতে নাকি এক বৃদ্ধ মা ছাড়া আর কেউ নেই। মেয়েটা দিনের বেলা ভালো থাকলেও রাতে নাকি পাগলামি করে, বাড়ি থেকে বের হয়ে চলে যেতে চায়। বৃদ্ধা মা একা একা সামলাতে পারে না। তাছাড়া ওনার দাদাও সবসময় বাড়িতে থাকে না, উপায় না পেয়ে এখানে ভর্তি করতে বাধ্য হয়েছে। প্রণয় বলল, ও আচ্ছা, আমি ঔষধ লিখে দিচ্ছি, নিয়মিত খাইয়ে দিবেন। জি স্যার। প্রণয় ঔষধ লিখতে লিখতে কি মনে করে বলল, ওনার একটু যত্ন নেবেন। জি স্যার। প্রণয় ঔষধ লেখার বাহানায় তার আর একবার পারুর দিকে তাকালো। বুকের ভেতর শিরশিরে অনুভূতি, চোখ জুড়ে একরাশ মুগ্ধতা। এই মুখটা প্রণয়ের কতটা আপন, কতটা কাছের, কতটা প্রিয়, তা বোধহয় এই মেয়েটা নিজেও জানে না, জানার কথাও না। আচ্ছা, হিয়া যদি ওনাকে দেখে কি বলবে? মা বলে ডাকবে? না, অতিরিক্ত খুশিতে কথা বলতে ভুলে যাবে। বোকা বোকা ভাবনার মধ্যে ঠোঁটের কোণে খুব অল্প বয়সের জন্য একটুখানি হাসি খেলে গেল। প্রণয় স্বাভাবিক ভঙ্গিতে হেঁটে চলে গেল। বাকি রুগী দেখে নিজের চেম্বারে গিয়ে চেয়ারে মাথা এলিয়ে দিল। এতক্ষণ ঘুমে দুচোখ বুঝে আসলো। এখন পারুর মুখটা মানসপটে ভেসে বেড়াচ্ছে। প্রণয় ফোন বের করে হৈমন্তীর ছবির দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল। বিড়বিড় করে বলল, এটা কিভাবে সম্ভব হৈমন্তী? তুমি আমাদের জীবন থেকে চলে গেছো আজ 4 বছর যাবত। জীবনে কখনো আমি এতটা চমকাইনি জানো। হুবাহু যেন তোমার চোখ মুখ কেটে বসালো। মেয়েটাকে দেখে আমার হার্টবিট কি পরিমাণ বেড়ে গিয়েছিল ভাবলে আমার বুকের ভেতর এখনো কম্পন অনুভব করছি। বাকি রাতটুকু হৈমন্তীর ছবির সাথে কথা বলে কাটিয়ে দিল প্রণয়। সকালে বাসায় পৌঁছে দেখলো বুয়া রান্না বান্না করছে। বাবা স্নান সেরে গলায় গামছা পেঁচিয়ে ঠাকুর ঘরের দিকে যাচ্ছে, বোধহয় পূজা দেবে। হিয়া এখনো ঘুমে। প্রণয়ের মা মারা গেছে 3 মাস যাবত, আর হিয়ার জন্মের সময় হৈমন্তী মারা গেছে। প্রণয়ের মায়ের কাছেই হিয়া মানুষ হয়েছে। এতদিন মা বেঁচে ছিল, তাই হিয়াকে নিয়ে কোনো চিন্তা করতে হয়নি। প্রণয়কে বাবা বিয়ের কথা বললেও প্রণয় এড়িয়ে গেছে। বাবার বয়স হয়েছে, ইদানিং হিয়াকে নিয়ে একা একা বাবার সময় কাটতে চায় না। প্রায় প্রণয়কে বিয়ের জন্য চাপ দেয় বাবা। মা মারা যাওয়ার পর সংসারে একজন মমতাময়ী নারীর খুব প্রয়োজন বোধ করে বাবা ছেলে। হিয়া ঘুম থেকে উঠে এসে দেখল পাপা এসে গেছে। হিয়া দৌড়ে এসে প্রণয়ের গলা ঝরিয়ে ধরল। আহ্লাদি কণ্ঠে বলল,
আহ্লাদী কণ্ঠে বলল, কখন বাসায় ফিরেছে পাপা? প্রণয় মেয়ের নাক টিপে ধরে আদর করে দিল, বলল, ভোরে এসেছি মা। মাকে কবে আনবা পাপা? প্রণয় উদাস হয়। হিয়াকে এই প্রশ্ন উত্তর দিতে ইচ্ছে করে না। মানসপটে ভেসে ওঠে পারুর মায়াবী মুখটা। আমাকে পারুর কাছে নিয়ে চলো পরাগ। আলোকপর্ণা দেবী দৃঢ় কণ্ঠে বললেন। পরাগের মেজাজ খারাপ হয়ে যায়। মাকে বুঝ দিয়ে বলল, তুমি ওখানে গিয়ে কি করবে মা? আমার মেয়েটা কেমন আছেন, কি অবস্থায় আছে আমি মা হয়ে দেখব না? আমার মাথা বিগড়ে দিও না তো মা। পারুকে রেখে এসেছি, 15 দিনও হয়নি। এত তাড়াতাড়ি ওরা কাউকে অ্যালাউ করে না। শেষের কথাটা মিথ্যে করে বলল পরাগ। আলোকপর্ণা দেবীর বুকটা কষ্টে ভেঙে এলো। মেয়েটা মাত্র 15 দিন চোখের আড়াল হয়েছে, অথচ মনে হচ্ছে 15 যুগ হয়ে গেছে। মেয়ের চিন্তায় আলোকপর্ণা দেবী খাওয়া দাওয়া প্রায় ছেড়ে দিয়েছে। সারাক্ষণ গুমড়ে গুমড়ে কাঁদে। এই বাড়িতেও তার মন টেকে না। মেয়েটাকে এক পলক দেখতে পারলে অশান্ত মনটা বোধহয় শান্ত হতো। নিয়মিত খাবার, ঔষধ সেবন করতে করতে পারুর বেশ কিছু পরিবর্তন লক্ষ্য করা যায়। এখন খাওয়া দাওয়ার সময়টুকু বাদে সারাক্ষণ ঘুমায় পারু। মুখের কথাও স্বাভাবিক হয়ে গেছে, তবে শরীর খুব দুর্বল। এখন আর রাত বিরাতে চেঁচামেচি করে না পারু। কড়া ডোজের ঘুমের ওষুধ খেয়ে দিনরাত ঘুমায়। বোধহয় মুখে রুচি হওয়ারও ঔষধ দিয়েছে। ইদানিং এত পরিমাণ খিদে বেড়ে গেছে, জেগে থাকলে শুধু খেতে ইচ্ছে করে। প্রণয় পারুর ফাইলগুলোতে মুখ গুজে বসে আছে। পারুর বয়স 24 বছর। গুনে গুনে প্রণয়ের 14 বছরের ছোট। এত ছোট মেয়েকে নিয়ে বোধহয় বিয়ের কথা ভাবা ঠিক না। অবচেতন মনে না চাইতো বারবার পারুকে নিয়ে ভেবে যায় প্রণয়। যতটুকু খোঁজ খবর নিয়ে জানতে পেরেছে, পারমিতার একটা ভয়ঙ্কর অতীত আছে। শোনা কথায় কতটুকুই বা সত্যতা আছে, পারমিতার মুখ থেকে শুনতে পারলে বেশি ভালো হতো। তার আগে মেয়েটাকে সুস্থ করে তুলতে হবে। প্রণয় বেস্ট কোম্পানির ওষুধগুলো সাজেস্ট করেছে। পারমিতার সেরে উঠতে খুব বেশি সময় লাগবে না। একবার হিয়াকে এনেও পারমিতার সাথে পরিচয় করিয়ে দেবে প্রণয়। বলবে, দেখো ওই তো আন্টিকে পছন্দ হয় হিয়ার পছন্দ হলে আর পারমিতা সুস্থ হয়ে উঠলে খুব শীঘ্রই বাবাকে দিয়ে বিয়ের প্রস্তাব পাঠাবে প্রণয়। অনেক তো হলো যাযাবরের মতো জীবন কাটানো, এবার হিয়ার জন্য হলেও সংসারে একজন নারীর বিশেষ প্রয়োজন বোধ করছে প্রণয়। রাউন্ডে এলে প্রতিবার পারুর সাথে দেখা করে। ফাইল কিংবা রিপোর্ট দেখার বাহানায় অনেকটা সময় পারুর পাশে দাঁড়িয়ে থাকে। গভীর দৃষ্টি মেলে দু নয়ন ভরে পারুকে দেখে। মেয়েটাকে এত দেখেও কেন যেন মন ভরে না, শুধু দেখতে ইচ্ছে করে। হৈমন্তী আর পারুর চেহারায় কোনো অমিল নেই। দুজনের হাইটও সেম, তবে হৈমন্তীর চুলগুলো বেশ লম্বা ছিল, পারমিতার চুলগুলো ছোট ছোট। এই অচেনা মেয়েটা এত কেন টানে প্রণয়কে? হৈমন্তীর কার্বন কপি বলে কি, নাকি অন্য কোনো কারণ আছে? না, অন্য কোনো কারণ নেই। 4 বছর পর হৈমন্তীকে চোখের সামনে দেখে নিজেকে সামলে রাখতে পারে না প্রণয়। ভেতরে ভেতরে ছটফট করে খুব। মেয়েটার সাথে গম্ভীর কণ্ঠেও কথা বলতে ভালো লাগে না, উপায় নেই। পাচ্ছে না কেউ আবার প্রণয়ের সুপ্ত অনুভূতি ঠিক পেয়ে যায়। সেই ভয়ে বুঝে শুনে কথা বলতে হয়। 15 দিনে অনেকটাই মুভমেন্ট করছে পারমিতা, তবে পারমিতার প্রচুর ঘুম বেড়ে গেছে। এটা অবশ্য ঔষধের ইফেক্ট। এভাবে সেবা যত্ন পেলে খুব শীঘ্রই সুস্থ হয়ে উঠবে পারমিতা। তারপর প্রণয় কি করবে? প্রণয়ের 38 বছরের জীবনে কখনো এতটা অসহায় বোধ হয়নি। সবসময় নিজের কাছে স্বচ্ছ ছিল প্রণয়। পারমিতাকে দেখার পরই সব কেমন এলোমেলো হয়ে গেল। গদবাঁধা জীবনটাও কেমন সারা সারা ভাব এসে গেল। মেয়েটা আরেকটু সুস্থ হলে একবার হিয়াকে এখানে নিয়ে আসবে প্রণয়। আচ্ছা, হিয়া এই মেয়েটাকে দেখে কেমন প্রতিক্রিয়া করবে? ও কি খুব চমকাবে? ঠিক মেয়েটাকে প্রথম দেখে যেভাবে প্রণয় চমকে উঠেছিল, নাকি সবার সামনে মা বলে ডাকবে? ভাবনাটা মনে আসতেই গায়ের ভিতর শিরশিরে অনুভূতি বয়ে গেল। হিয়া যদি সবার সামনে পারমিতাকে মা বলে ডাকে, প্রণয় খুব লজ্জা পাবে। এলোমেলো ভাবনা পিছু ছাড়ে না। প্রণয় রোগী দেখতে দেখতে পারমিতার বেডের সামনে এসে দাঁড়ালো। মেয়েটা একটু একটু করে সুস্থ হচ্ছে ঠিকই, তবে অনেক চুপচাপ হয়ে গেছে। যতটুকু সময় জেগে থাকে ততটুকু সময় আপন ভাবনায় মত্ত থাকে। চোখ দিয়ে নোনা জল টপ টপ করে ঝরে পড়ে। কিসের এত কষ্ট বুকের ভেতর পুষে রেখেছে মেয়েটা।
প্রণয় পারমিতার এক হাত আলতো করে ধরল, হাতের পালস চেক করার জন্য। পারমিতা একবারের জন্য শুধু প্রণয়ের মুখের দিকে চোখ তুলে তাকালো। খুব অল্প সময়ের জন্য এই প্রথমবার 4 চোখের মিলন হলো। নিঃশব্দে প্রণয়ের বুকের ভিতর কম্পন ধরে গেল। পারমিতা চোখ দুটো নিচের দিকে নামিয়ে নিল, চুপটি করে বসে রইল যেন চাবি দেওয়া পুতুল। প্রণয়কে এসে গলা পরিষ্কার করে নিল, স্বাভাবিক কণ্ঠে বলল, কি অবস্থা? পারমিতা উত্তর দিল না। প্রণয় আবারও কোমল কণ্ঠে বলল, এখন আগের থেকে ভালো লাগে? পারমিতা মায়া মায়া চোখ তুলে তাকিয়ে বলল, আমি বাড়ি যাব। প্রণয় বলল, সে তো অবশ্যই বাড়ি যাবেন আপনি, তার আগে সুস্থ হতে হবে। যে কি হয়েছে আমার? আপনার কি হয়েছে পারমিতা? আমি তো জানি না, মনে করার চেষ্টা করুন। কোনো কিছু নিয়ে খুব আপসেট ছিলেন কিংবা মানসিক ডিপ্রেশন? পারমিতা মনে করার চেষ্টা করলো, কিছু তো মনে পড়লই না, উল্টো মাথা ব্যথা হয়ে গেল। পারমিতা 2 হাত দিয়ে মাথা শক্ত করে চেপে ধরল। প্রণয় বলল, জোর করে কিছু মনে করার দরকার নেই, আস্তে আস্তে অনেক কিছুই মনে পড়বে, আবার অনেক কিছু স্মৃতি থেকে পুরোপুরি মুছে যাবে। যেমন এই সময়ের অনেক আগের ঘটনা আপনার পরবর্তীতে আর মনে পড়বে না। শেষের কথাগুলো আপন মনে বিড়বিড় করে বলল প্রণয়। কিছু ঔষধ বাদ দিয়ে দিল, নতুন ঔষধ লিখে দিয়ে চলে গেল প্রণয়। আলোকপর্ণা দেবীর মরাদেহ বের করলো পরদিন সকালে। মানুষটা যে কখন মারা গেছে কেউ সঠিক বলতে পারবে না। রাতে পরাগকে খাওয়ার সময় বলেছিল, আমার বুকে চাপ ধরে আসছে পরাগ, নিঃশ্বাস নিতে খুব বেশি কষ্ট হচ্ছে। পরাগ পাত্তা দেয়নি, গাছের ভাব নিয়ে বলেছে, সকাল হোক ঔষধ এনে দেব। আলোকপর্ণা দেবী বুক চিরে গভীর দীর্ঘশ্বাস ফেলে এলোমেলো পায়ে ঘরে চলে গেলেন। ঘুমের ঘরে কখন প্রাণ পাখিটা মাটির দেহখানা ছেড়ে অজানায় উড়াল দিয়েছে কেউ বলতে পারবে না। মানুষটার আক্ষেপ থেকেই যাবে। শেষবার পারমিতাকে দেখে যেতে পারল না। পরাগ কাঁদছে ছোট পাখিটাও। আত্মীয় প্রতিবেশী পারমিতাকে নিয়ে আসতে বলেছিল, পরাগ রাজি হয়নি, বলেছে হাসপাতালের বেসিক কিছু নিয়ম আছে, অন্তত 3 মাসের আগে তারা রোগী ছাড়বে না। আসলে পারমিতাকে এখানে আনার পরাগের কোনো ইচ্ছে নেই। সবাই পরাগের কথা মেনে নিল। আলোকপর্ণা দেবীর শেষকৃত্য করার জন্য শ্মশানে নিয়ে যাওয়া হলো। মাকে দাহ করে এসে পরাগ ঝিম মেরে বসে রইল। নমিতা পরাগের পাশে এসে বসল। নমিতার বাবা মা ইন্ডিয়া থাকে। নমিতার বিয়ের আগে বাংলাদেশেই ছিল, পরে সপরিবারে ইন্ডিয়া চলে গেছে, সেখানে জায়গা জমি কিনে থিতু হয়েছে। নমিতারও খুব শখ ইন্ডিয়া চলে যাওয়ার। কতগুলো বছর বাবা মা দাদার সাথে সামনাসামনি দেখা হয় না, শুধু ভিডিও কলে যাও একটু কথা হয়। ওইটুকু দেখেই মন কি ভরে। শাশুড়ি আর ননদের জন্য এতদিন ইন্ডিয়া চলে যেতে পারেনি, এবার আর কোনো বাধা নেই। এই বাড়িঘর বিক্রি করে একদিন কাউকে না জানিয়ে ওরাও ইন্ডিয়া চলে যাবে। পরাগের সদ্য মা মারা গেছে, এত তাড়াতাড়ি নমিতার গোপন ইচ্ছেটা পরাগকে বলা যাবে না। কিছুদিন যাক, পরাগ একটু স্বাভাবিক হোক, তারপর বলবে। নমিতার দৃঢ় বিশ্বাস, পরাগ কিছুতেই নমিতার কথা ফেলতে পারবে না। পারমিতার পুরোপুরি সেরে উঠতে 3 মাস মতো সময় লাগত। তবে শরীর খুব দুর্বল। সুস্থ হয়ে অনেকবার মা দাদার সাথে ফোনে কথা বলতে চেয়েছে, তবে দাদার ফোন বারবার বন্ধ বলে। তাছাড়া পারমিতার ভর্তির মেয়াদ শেষ হয়ে গেছে। হাসপাতাল কর্তৃপক্ষ পরাগের সাথে যোগাযোগ করার খুব চেষ্টা করেছে, কোনোভাবেই যোগাযোগ করতে পারেনি। পরাগের ফোন বন্ধ। অগত্যা তারা এনআইডি কার্ডের দেয়া ঠিকানা অনুযায়ী খোঁজ লেগে জানতে পেরেছে পারমিতার অভিভাবক বাড়িঘর বিক্রি করে ভারতে চলে গেছে। ওই বাড়িতে পারমিতাদের আপন বলতে আর কেউ নেই এখন। কথাটা এখনও পারমিতাকে বলা হয়নি, তবে মেয়েটা বাড়ি যাওয়ার জন্য, মাকে দেখার জন্য খুব অস্থির হয়ে গেছে। এই মেয়েটার দায়িত্ব এখন কে নেবে, কার আশায় বা রুগী ছেড়ে দেবে, এ নিয়ে মিটিং বসেছে। প্রণয়ের মিটিংয়ে জয়েন্ট করতে একটু লেট হলো। পারমিতার বাড়ির লোকের ব্যাপারে সব কথা শুনে খুব অবাক হয়েছে প্রণয়। তবে সবার সামনে খুব স্বাভাবিক কণ্ঠে বলল, কারো আপত্তি না থাকলে পারমিতার দায়িত্ব আমি নিতে চাই। উপস্থিত সবাই বেশ চমকালো। সিনিয়র ডাক্তার বলল, এটা কিভাবে সম্ভব? সম্ভব স্যার, আমার 4 বছরের মেয়েটা সারাদিন বাসায় একা থাকে। আমার মেয়েকে পারমিতা দেখে শুনে রাখবে, বিনিময়ে ওর থাকা খাওয়ার ব্যবস্থা আমি করব। তাছাড়া আমার মেয়েটাকে আমি সময় দিতে পারি না ব্যস্ত থাকার কারণে।
পেশেন্ট কি আপনার সাথে যেতে রাজি হবে? সেই দায়িত্ব আমার। ওকে, আপনি দায়িত্ব নিলে আমাদের আর কোনো কিছু বলার নেই। প্রণয় যেন মেঘ না চাইতেই জল হাতে পেয়ে গেল। মিটিংয়ের রুম থেকে বেরিয়ে চলে গেল সরাসরি পারমিতার বেডে। পারমিতা হাঁটুতে মুখ গুজে বসেছিল। প্রণয় বলল, আপনার ছুটি হয়ে গেছে, সব কিছু গুছিয়ে নিন পারমিতা। পারমিতা চোখ তুলে তাকালো। এতগুলো দিন পর মাকে দেখবে, বাড়ি যাবে। সে আনন্দে উচ্ছ্বাস নিয়ে কাঁপা হাতে সব কিছু গুছিয়ে নিল পারমিতা। প্রণয় পুরোটা সময় পারমিতাকে দেখল। এই মেয়েটা যখন জানতে পারবে তার পরিবারের কেউ আর এদেশে নেই, না জানি কত কষ্ট পাবে। কথাগুলো ভেবেই তো প্রণয়ের খুব খারাপ লাগছে। ভগবান, এই মেয়েটা সদ্য সুস্থ হয়েছে, এত বড় শোক সহ্য করার শক্তি ওকে দিও তুমি। প্রণয় ছুটি নিয়ে গাড়িতে উঠে বসল। ইশারায় পারমিতাকেও পাশে বসতে বলল। পারমিতা ইতস্তত করে ধীর পায়ে প্রণয়ের পাশে খানিক দূরত্ব বজায় রেখে বসল। প্রণয় বলল, ড্রাইভারকে আপনার ঠিকানা বলুন পারমিতা। পারমিতা নিচু কণ্ঠে ঠিকানা বলতে গাড়ি চলতে শুরু করলো। পারমিতা যখন বাড়ির সামনে নামলো তখন পড়ন্ত বিকেল। দুপুরের কড়া রোদ সরে গিয়ে প্রকৃতিতে শীতল ছায়া দিয়েছে। সূর্যটা একটু একটু করে পশ্চিম আকাশে এলিয়ে পড়ছে। এক ফালি মিঠে রোদ পারমিতার চোখে মুখে লুটুপুটি খাচ্ছে। প্রণয় ফিরে ফিরে পারমিতাকে দেখছে। মেয়েটা গাড়ি থেকে নেমে মাথা সামান্য উঁচু করে বাড়ির দিকে তাকালো। বাড়িটা দেখে প্রশান্তিতে পারুর দুচোখ জড়িয়ে এলো। ঠোঁটের কোণে একটুখানি হাসি ফুটে উঠল। অবিকল সে হাসি, এ যেন সাক্ষাৎ হৈমন্তী। দুজনে এক মিল কেন? প্রণয়ের বুকের ভেতর তীর তীর করে কাঁপছে। মনটা খুব অশান্ত। এই প্রথম পারমিতাকে হাসতে দেখল প্রণয়। এই হাসিটা প্রণয়ের খুব চেনা। হৈমন্তীও খুব সুন্দর করে হাসত। হাসলে হৈমন্তীর গালের ভাঁজে টোল পড়ত। প্রণয় আদর করে হৈমন্তীর গাল টিপে দিত। হৈমন্তী রাগ রাগ চোখে তাকিয়ে আবারও ফিক করে হেসে ফেলত। প্রণয় বুক ছিঁড়ে গভীর দীর্ঘশ্বাস ফেলে নিজেকে সামলে নিল। না, এতটা অস্থির বোধ করলে চলবে না। প্রণয়কে যথাসম্ভব স্থির থাকতে হবে। প্রণয় গাড়ি থেকে নেমে পারমিতার পাশে দাঁড়ালো। বলল, এই বাড়িটা কি আপনার? পারমিতা উচ্ছ্বাস নিয়ে বলল, হ্যাঁ হ্যাঁ, চলুন তবে। পারমিতা ধীর পায়ে হেঁটে গেল। প্রণয় ওর পিছু পিছু গেল। পারমিতার হাত কাঁপছে। কাঁপা হাতে কলিং বেল বাজালো। কেউ দরজা খুলল না। আবারও বাজালো। পরপর চারবারের মাথায় অপরিচিত এক মহিলা দরজা খুলে দিল। পারমিতা বেশ চমকালো। ভদ্রমহিলা বলল, কে আপনারা? পারমিতা শুকনো ঢোক চিপে বলল, আপনি কে? আমার মা কোথায়? কে আপনার মা? আরে আমার মা এই বাড়ির মালকিন। পারমিতার কথা জড়িয়ে গেল। সরি, বাড়িটা তো আমাদের। পারমিতা মাথাখানা চক্কর দিয়ে উঠল, শরীর টলে গেল। অস্ফুট স্বরে বলল, আপনাদের বাড়ি মানে? হ্যাঁ, মাস দুয়েক আগে এই বাড়িটা আমরা কিনেছি। পারমিতা দুপা পিছিয়ে গেল। চোখে অন্ধকার দেখল বোধ হয়। মন কেমন কড়া কণ্ঠে বলল, আমার দাদা মানে এই বাড়িটা যার কাছ থেকে কিনেছেন সে কোথায় জানেন? শুনেছি তারা ইন্ডিয়া চলে গেছে। পারমিতা ধপ করে মাটিতে বসে পড়ল। দুই হাত দিয়ে মুখ ঢেকে হাপুস নয়নে কাঁদতে লাগলো মেয়েটা। প্রণয় হাঁটু মুড়ে পারমিতার পাশে বসল। ইতস্তত করে পারমিতার মাথায় হাত রাখলো। নরম কণ্ঠে বলল, আপনি ঠিক আছেন পারমিতা? পারমিতা মাথা নেড়ে না বুঝালো। ভেতরটা ভেঙে চুরে চুরমার হয়ে যাচ্ছে। মায়ের কি একটু বুক কাঁপলো না পারমিতাকে একাকী ফেলে চলে যেতে? ইস, এত দুঃখ কোথায় রাখবে পারমিতা? পারমিতার কান্নার স্রোত বেড়ে গেল। চোখের জল কিছুতে বাঁধ মানছে না। পারমিতার কান্নার শব্দে প্রতিবেশী কাকিমা এগিয়ে এলো। বলল, কে ওখানে? পারু, এসেছিস? পারমিতা কান্না ভেজা চোখ তুলে তাকালো। উঠে দাঁড়িয়ে কাকিমাকে জড়িয়ে ধরে আবারও কান্নায় ভেঙে পড়ল মেয়েটা। কাকিমা পারুর মাথায় স্নেহের হাত বুলিয়ে দিল। বলল, তোর ভাইটা আস্তে একটা জানোয়ার, বুঝলি? না হলে নিজের বোনকে ফেলে এভাবে চলে যায় কেউ? পারমিতা কাঁদতে কাঁদতে বলল, দাদার কথা বাদ দিলাম, মা কিভাবে আমাকে ফেলে যেতে পারলো? দিদির কথা বলছিস? কেন, তুই কিছু জানিস না পারু? পারমিতা কাঁদতে কাঁদতে বলল, না, আমি কিছুই জানি না কাকিমা। দিদি মানে তোর মা আর বেছে নেই রে পারু। পারমিতার মুখখানা আবারও চক্কর দিয়ে উঠল। এমনিতেই শরীর খুব দুর্বল। মাথা ঘুরে পড়ে যেতে নিল মেয়েটা। প্রণয় চট করে পারমিতার এক হাত শক্ত করে ধরে ফেলল।
এবার পারমিতা হাউমাউ করে কেঁদে দিল। কাকিমা বলল, কাঁদিস না পারো, দিদির আয়ুকাল ফুরিয়ে এসেছিল। আমার মা কবে মা? আর কিছু বলতে পারল না পারমিতা, ফুপিয়ে উঠল। বুকের ভেতর অসম্ভব ব্যথা করছে। ইতিম হওয়ার দুঃখ কাউকে বলে বোঝানো যায় না, যার যায় সেই বোঝে। কাকিমা বলল, 2.5 মাস হবে। মাকে কি শ্মশানে পোড়ানো হয়েছে কাকিমা? হ্যাঁ। পারমিতা ধীর পায়ে হেঁটে গেল। গ্রামের ওড়না মাটিতে লুটিয়ে পড়ছে, গায়ের ওড়না মাটিতে লুটিয়ে পড়ছে, চোখের কোণে জল চিকচিক করছে। প্রণয় পারমিতার পিছু পিছু হেঁটে গেল। শ্মশানে যেখানে মরা মানুষ পোড়ানো হয় সেখানে অনেকক্ষণ চুপটি করে বসে রইল পারমিতা। প্রণয় বারবার ঘড়ি দেখছে। ইতিমধ্যে হিয়া 3 বার ফোন করে ফেলেছে। ফিরতেও তো রাত হবে। মা হারানোর বেদনা প্রণয় বোঝে। এই দুঃখ কাউকে বলে বোঝানো যায় না, শুধু হৃদয় দিয়ে অনুভব করতে হয়। যার মা হারায়, শুধু সে ছাড়া অন্য কেউ এই কষ্ট গভীরভাবে অনুভব করতে পারে না। প্রণয় বলল, এখন কি করবেন পারমিতা? জানি না। আপনার দাদা আপনাকে এভাবে ফেলে চলে গেল কেন? আচ্ছা, টাকা পয়সা সয় সম্পত্তির কাছ থেকে রক্তের সম্পর্ক তুচ্ছ? হঠাৎ এ কথা বলছেন কেন পারমিতা? আপনি চলে যান, এমনিতে অনেকটা সময় নষ্ট করলাম আমি আপনার, যাব। পারমিতা বলল, আমার বাবা এই পুরো বাড়িটা যখন আমাদের জ্যাঠা কাকাদের কাছ থেকে কিনে, তখন আমরা 2 ভাই বোন বেশ বড় বড়। খুব বেশি দিন আগের কথা না। বাবা পুরো বাড়িটা কেনার সময় মায়ের সবগুলো গহনা বিক্রি করে দেয়। এর জন্য অর্ধেক বাড়ি মায়ের নামে লিখে দেয়। মা সবসময় বলতো আমার অংশটুকু আমি পারমিতাকে দেব, আর পারুর বাবার অংশটুকু পরাগ পাবে। দাদার মুখটা তখন কালো হয়ে যেত, আমি বুঝতাম, তবে ততটা পাত্তা দেয়নি। আমার জীবনে খুব বড় একটা ট্র্যাজেডি ঘটে যাওয়ার পর আমি বাবার বাড়িতে সারা জীবনের জন্য চলে এলাম। মা উঠে পড়ে লাগলো তিনি বেঁচে থাকতে থাকতে আমার নামে বাড়ির দলিল করে দেওয়ার জন্য। তারপর ধীরে ধীরে মানসিক ভারসাম্য হারিয়ে ফেললাম আমি। কতদিন অসুস্থ ছিলাম সঠিক জানি না। আমার অসুস্থতার সুযোগে আর মায়ের মৃত্যুর পরে দাদা আমাদের সবকিছু বিক্রি করে ইন্ডিয়া চলে গেছে। আমার দাদা আর আমি 10 বছরের ছোট বড় ছিলাম জানেন, কত সুখ স্মৃতি জড়িয়ে আছে। দাদা আমাকে সবকিছু থেকে বঞ্চিত কিভাবে করতে পারলো বলুন তো? প্রণয় দীর্ঘশ্বাস ফেল, বলল, সামান্য সম্পত্তির জন্য আজকাল ভাই ভাই খুনোখুনি হয়ে যায় পর্যন্ত। আমি এমন 2 জনকে চিনি, এক ভাইয়ের অংশে কিছু জমি বেশি আছে দেখে পাশাপাশি বাড়ি, অথচ বছরের পর বছর তারা কথা বলে না। যতবারই কথা হয় শুধু ঝগড়ার টপিক, সম্পত্তির ভাগ বাটোয়ারা নিয়ে তুমুল ঝগড়া পর্যন্তই তাদের কথা। অথচ ছোটবেলায় 2 ভাই গলায় গলায় থাকতো। এতে কী লাভ বলুন তো? কোনো লাভ নেই। এই রেশারেশি যুগ যুগ ধরে চলছে। যাই হোক, এসব কথা এখন বাদ দিন, নিজেকে নিয়ে কিছু ভাবলেন? আমার কাকা জেঠুরা কেউ এদেশে থাকে না। দাদু দিদা মারা গেছে। মামা নিয়ে এক মাসি আছে, এখন মাসি বাড়ি যাব ভাবছি। সেখানে কতদিন থাকবেন? তারা যতদিন থাকতে দেয়। প্রণয় সাহস করে বলল, আপনি কি আমার সাথে যাবেন পারমিতা? পারমিতা চোখ তুলে প্রণয়ের মুখের দিকে অবাক চোখে তাকালো। প্রণয় প্যান্টের পকেট থেকে ফোন বের করে হৈমন্তীর ছবি পারমিতার চোখের সামনে তুলে ধরতেই পারমিতা চমকে উঠল, মুখে হাত চাপা দিয়ে বলল, এ তো আমি। প্রণয় নিঃশব্দে হাসল, দৃঢ় কণ্ঠে বলল, এটা আপনি নন পারমিতা, আমার স্ত্রী হৈমন্তী। অবিকল আমার চেহারা কেটে বসানো। 4 বছর আগে আমার স্ত্রী হৈমন্তী আমার মেয়েকে জন্ম দিতে গিয়ে মারা গেছে। এতগুলো দিন আমার ছোট্ট মেয়েকে আমার মা পেলে পুলে বড় করেছে। মাস 6 আগে আমার মাও হার্ট অ্যাটাক করে মারা গেছে। বাড়িতে আমার বাবা আর আমার 4 বছরের মেয়ে হিয়া থাকে। 2 জন কাজের মাসিও আছে অবশ্য। আপনাকে প্রথম দেখে আমিও আপনার সম্পর্কে খোঁজখবর নিয়ে মনে হয়েছে আপনি আমার ছোট্ট মেয়েটাকে মাতৃ স্নেহে বড় করতে পারবেন। আপনি কি আমার মেয়ের দায়িত্ব নেবেন পারমিতা? বিনিময়ে আমি আপনার সমস্ত দায়িত্ব নেব। আমার সম্পর্কে কতটুকু জানেন আপনি? খুব বেশি কিছু জানি না, তবে আমি জানতে চাই পারমিতা, আপনি কি বলবেন? আজ বলতে ইচ্ছে করছে না, অন্যদিন বলবো। চলুন তবে আমার সাথে। পারমিতা কি করবে বুঝতে পারছে না। লোকটা সেধে এসে পারমিতাকে আশ্রয় দিতে চাচ্ছে। আচ্ছা, লোকটার কোনো খারাপ উদ্দেশ্য নেই তো? পারমিতা তো লোকটাকে চিনো না, কিসের আশায় লোকটার সাথে যাবে?
একটা আশা অবশ্য আছে, ডাক্তার বলেছে পারমিতা কোনোদিনও মা হতে পারবে না। লোকটার স্ত্রীর চেহারার সাথে অসম্ভব মিল পারমিতার। ওই ছোট্ট মেয়েটা কি পারমিতাকে মা বলে রাখবে? পারমিতার নারী সত্তাকে পরিপূর্ণ করবে? লোকটা যে বানোয়াট গল্প বলছে না, তার কি গ্যারান্টি পারমিতার জীবনে যতগুলো সিদ্ধান্ত একা একা নিয়েছে সবগুলোই ভুল ছিল? এটাও যে ভুল হবে না তার কি গ্যারান্টি? কিন্তু হাজার হলে লোকটা যে ডাক্তার, বলতে বাধা নেই। নার্সরা বলা বলিও করছিল ওনার জন্যই পারমিতা এত দ্রুত সুস্থ হয়েছে। ডাক্তার মানুষের টাকা পয়সার অভাব নেই, চাইলে আরও দুটো কাজের লোক নিজের মেয়ের জন্য রাখতে পারবে, কিন্তু তিনি তা রাখবে না। মেয়েটা যেন মাতৃস্নেহে বড় হয়, তার জন্য পারমিতাকে মেয়ের জন্য নিয়ে যাবে। আরও একবার বিশ্বাস করবে কি যদি ঠকে যায়? তাছাড়া যাওয়ার তো কোনো জায়গাও নেই। তো মাসির অভাবের সংসার, কতদিন সেখানে থাকবে পারবে না তার কোনো নিশ্চয়তা নেই। মাথায় হাজারো চিন্তা বাসা বেঁধেছে। লোকটা কি শুধু আশ্রিতা করে রাখবে পারমিতাকে? কি জানি। কিছু তো বলুন পারমিতা। আপনি জানতেন তাই না? কি আমার দাদা ইন্ডিয়া চলে গেছে, মা মারা গেছে? হ্যাঁ। আমাকে আগে বলেননি কেন? আমার কাছ থেকে শুনলে বিশ্বাস করতেন না। কিছু কিছু তিক্ত সত্য সামনে থেকে জানতে হয়, শুনতে হয়। আপনি আজ শুধুমাত্র নিজের স্বার্থে আমার সাথে এত দূরে এসেছেন তাই না? হয়তো সবাই স্বার্থলোভী। চলুন পারমিতা, আমাদের দেরি হয়ে যাচ্ছে। চলুন পারমিতা, আমাদের সত্যি দেরি হয়ে যাচ্ছে। পারমিতা উঠে দাঁড়ালো। পারমিতার ঘাড় সুই সুই, বাউন্ডেলের চুলগুলো বাতাসে এলোমেলো উঠছে। পারমিতা আবারও ক্লান্ত পায়ে হেঁটে গেল বাড়ির আঙিনায়। বাড়ির সামনে দাঁড়িয়ে দু চোখ জুড়িয়ে মন ভরে বাড়িটা দেখে নিল। বাড়ির ভেতরে যাওয়ার সাহস হলো না। ছোটবেলা থেকে যে রূপে বাড়িটা দেখে এসেছে, বাড়িটার সেই রূপে নেই। বাড়ির রং পাল্টেছে, রূপ বদলে গেছে। পারমিতার স্মৃতিতে আগের সাজানো গোছানো বাড়িটাই জীবন্ত হয়ে থাকুক। পারমিতা অশ্রু স্নিগ্ধ নয়নে বাড়িটা শেষবারের মতো মন ভরে দেখে নিল। তারপর ধীর পায়ে গাড়িতে উঠে বসল। প্রণয় পুরোটা সময় পারমিতাতেই মত্ত ছিল। এই মেয়েটার প্রতি ক্ষণে ক্ষণে প্রণয়কে মুগ্ধ করেছে, বলতে বাধা নেই। পারমিতার দিকে তাকালে অন্যরকম অনুভূতি হয় প্রণয়ের। এই মন কেমন করা শিরশিরে অনুভূতি অনুভব হতো হৈমন্তীকে দেখলে, হৈমন্তীর সংস্পর্শে থাকলে। তারপর 4 বছর পেরিয়ে গেছে, কোনো মেয়েকে দেখেই তার এমন অনুভূতি হয়নি। প্রণয় পারমিতার পাশে গিয়ে বসলো। গাড়ি চলতে শুরু করেছে। পারমিতার সিটে মাথা এলিয়ে দিয়ে চোখ দুটো বন্ধ করে রেখেছে। নীরবতা ভেঙে প্রণয় বলল, আপনার কি খারাপ লাগছে পারমিতা? পারমিতা চোখ তুলে তাকালো, বুক ভরে দম নিয়ে ম্লান কণ্ঠে বলল, একটা মেয়েকে তার শেকড় থেকে উপড়ে ফেলা হয়েছে। মেয়েটার মা মারা গেছে। মেয়েটাকে কেউ জানানোর প্রয়োজন বোধ করেনি। এত বড় দেশ, অথচ এই দেশে মেয়েটার আপন বলতে আর কেউ নেই। ভাবতে পারেন মেয়েটার কেমন লাগছে? আমার বুকের ভেতর চলে যাচ্ছে। এত কষ্ট আমি সহ্য করতে পারছি না। প্রণয় ইতস্তত করে বলল, আপনার হাজব্যান্ড আপনার খোঁজ খবর নেয় না পারমিতা? পারমিতার চোখ দুটো ক্রোধে জ্বলে উঠল খুব অল্প সময়ের জন্য। প্রণয়ের চোখের দিকে তাকিয়ে দৃঢ়কণ্ঠে বলল, এক্স হাজব্যান্ড। আপনাদের সারাসারি হয়েছিল কেন? সরি, ব্যক্তিগত প্রশ্ন করে ফেললাম। পারু ধীর কণ্ঠে বলল, শুরু থেকে বলি। বলুন পারমিতা। সে অনেক কথা, ধৈর্যরা হবেন না তো? প্রণয় দৃঢ় কণ্ঠে বলল, না। পারমিতা বলতে শুরু করল, তখন আমার বয়স 17 বছর। শীতের ভোরে নরম তুলতুলে বিছানায় লেপ মুড়ি দিয়ে শুয়ে থাকতে বেশ ভালো লাগে। মা শত ডাকাডাকি করলেও ছেড়ে একদম উঠতে ইচ্ছে করে না। উপায় নেই, উঠতে হবে। তারপর হাত মুখ ধুয়ে মাথায় ঝুঁটি বেঁধে গায়ে একটা সুন্দর ফুলতোলা চাদর জড়িয়ে প্রাইভেট পড়তে যেতে হবে। পারু ওঠ, 8টা বাজতে চলল। না, শুয়ে থাকা গেল না। সেই তখন থেকে মা ডেকেই চলেছে। আজ প্রাইভেটের পড়াটা মুখস্থ হয়নি। নিশ্চয়ই স্যার আজও কান ধরে পারুকে দাঁড় করিয়ে রাখবে। রাতে কষ্ট করে পড়াটা মুখস্থ করে রাখলে এই চিন্তাটা করা লাগতো না। পারু আড়মোড়া ভেঙে উঠে বসল। জানালা খুলে দিতে শীত যেন জাঁকে ধরল পারুকে। গায়ের লোমগুলো দাঁড়িয়ে গেল। জানালায় উকি দিয়ে দেখল সাদা সাদা কুয়াশায় চারপাশ ঢাকা। দূরের কিছুটা দেখা যাচ্ছে না। ঘরের টিনের চাল বেয়ে কুয়াশার বিন্দু বিন্দু জল টপটপিয়ে পড়ছে।
নাম না জানা কতগুলো পাখি কিচিরমিচির করে ডাকছে। জামার ভেতরে লুকিয়ে রাখা ফোনটা ভাইব্রেট করছে। সম্ভবত অনিরুদ্ধদা ফোন দিয়েছে। পারু ল্যাপটা গা থেকে সরে আস্তে করে বিছানা থেকে উঠে গেল। রান্নাঘর পেরিয়ে বাথরুমে যেতে হবে। পারু বাথরুমে যেতে যেতে দেখল ঠাম্মা রান্নাঘরে বসে এক মানে সুপারি কাটছে। সামনে ধোয়া ওঠা চায়ের কাপ আর বাটিতে মুড়ি মাখা। সুপারি কাটার ফাঁকে ফাঁকে ঠাম্মা চায়ে মুড়ি ভিজিয়ে খাচ্ছে। পারুও চায়ে মুড়ি বিস্কুট ভিজিয়ে খেতে খুব পছন্দ করে। পারু বাথরুমে গিয়ে চোখে মুখে জলের ছিটে দিল। তারপর গামছা দিয়ে হাত মুখ মুছে জলের কল ছেড়ে দিয়ে ফোনটা খুব সাবধানে জামার ভেতর থেকে বের করলো। রিসিভ করে কানে চেপে ধরতেই অনিরুদ্ধর জাদুকরী কণ্ঠ ভেসে এলো। কি করছে জান পাখি? এত দেরি হলো কেন ফোন ধরতে? আমি খুব মিস করছিলাম তোমাকে। ইস, মানুষটাকে আকুল হয়ে পারুকে জান পাখি বলে ডাকে। অনিরুদ্ধর কণ্ঠ শুনলে পারুর বুকের ভেতর নিঃশব্দে কাঁপন ধরে যায়। সারা গা হেমন্তের ধান পাতার মতো তীর তীর করে কাঁপে। পারু ফিসফিস করে লুকোচুরি কণ্ঠে বলল, আমি বাথরুমে। তুমি এত ভোরে ফোন দিয়েছ কেন? তোমার সাথে কথা না বললে আমার ভালো লাগে না পারু। তুমি প্রাইভেট পড়তে কখন যাবে? একটু পরে। আমি অপেক্ষায় থাকবো। পারু ঘরে গিয়ে সব থেকে সুন্দর জামাটা পরল। কোমর সুই সুই কোকড়ানো চুলগুলো উঁচু করে ঝুঁটি বাঁধল। টানা টানা দু চোখে মোটা করে কাজল টানল। কপালের মাঝখানে ছোট্ট একটা কালো টিপ পরে শুষ্ক ঠোঁটে মেরিল লাগালো। পারুর মা আলোকপর্ণা দেবী খাবারের থালাটা পারুর মুখের সামনে ধরতে বিরক্তিতে চোখ মুখ কুঁচকে ফেললো। পারু বলল, উফ মা, মা কতবার বলেছি না এত সকালে কিছু খেতে ইচ্ছে করছে না? আজ ভাত করিনি, রুটি করেছি। একটা রুটি খেলে কিছুই হবে না। বলতে বলতে রুটি ছিঁড়ে রসের গুড়ে ভিজিয়ে পারুর মুখে গুজে দিল মা। পারু রুটি চিবোতে চিবোতে বইখানা গোছাতে লাগলো। কোনো মতে অর্ধেক রুটি জল দিয়ে গিলে তড়িঘড়ি করে চলে গেল পারু। সাদা কুয়াশায় তখনও পুরো রাস্তা ঢাকা। আজ শীতটা একটু বেশি পড়েছে। গায়ের চাদরও শীত মানছে না। পারু যেতে যেতে তমালিকা পিসিকে হাঁক ছেড়ে ডাকল। তমালিকা পিসি পারুর বড় জেঠুর বড় ছেলের মেয়ে। পারুর 1 বছরের বড়। পারু এবার ক্লাস 10-এ পড়ে। তমালিকা পিসিও পড়ে ক্লাস 10-এ। দুজন একসাথে স্কুলে যাওয়া আসা করে। দুজন থাকেও সারাক্ষণ গলায় গলায়। তমালিকার ঠান্ডা লেগেছে, গলা ভেঙে বসে আছে, কথা বলতে পারছে না, লেপ মুড়ি দিয়ে শুয়ে আছে। তমালিকার মা অর্পা বৌদি পারুকে দেখে বলল, তোমার ঠান্ডা লেগেছে, আজ পড়তে যাবে না? আচ্ছা বৌদি। পারু একা একাই চলে গেল। মাকে যদি বলতো তমালিকা পিসি আজ যাবে না, মা নিশ্চিত দাদাকে তার সাথে পাঠিয়ে দিত। দাদার সাথে গেলে অনিরুদ্ধদার সাথে দেখা করতে পারতো না। ফলে মানুষটা খুব কষ্ট পেত, রাগ করতো, পারুর সাথে দুদিন কথা বলতো না। মানুষটা কোনো কারণে পারুর সাথে কথা না বললে পারুর অস্থির হয়ে যায়। পারুর কিছুই ভালো লাগছে না, সব কিছু অর্থহীন মনে হয়, পুরো পাগল পাগল হয়ে যায় পারু। ইসরে পাকা বয়সের প্রেমগুলো বোধ হয় এমনই উত্তাল হয়, কিংবা এর পেছনে অন্য কোনো কারণ থাকতে পারে। কারণ যাই হোক, পারু অনিরুদ্ধকে ছাড়া কিছুই বোঝে না। অনিরুদ্ধ দিনকে রাত বললে পারু বিনা বাক্যে মেনে নেয়। ওই মানুষটা যা বলে তাই সঠিক মনে হয়। পারু দু চোখ বুঝে ফেলল, বুক ধুকপুক করছে। অনিরুদ্ধ আশেপাশে সতর্ক দৃষ্টি বুলিয়ে পারুকে চট করে টেনে ধরে দোকানের ভিতরে নিয়ে গেল। শাটার তোলা কনফেকশনারি দোকান, চারপাশ নানান জিনিসপত্রের ঠাসা। অনি পারুকে দোকানের কর্নারে নিয়ে গেল। পারু ঘন কালো পাপড়িযুক্ত মায়াবী চোখ তুলে অনিরুদ্ধর দিকে পূর্ণ দৃষ্টি মেলে তাকালো। অনিরুদ্ধ দেখতে অনেকটা তামিল নায়কদের মতো। গায়ের রং ফর্সা, মুখে চাপদারি স্টাইল করে ছোট করে রাখা, খুব বেশি লম্বা নয়, তবে চওড়া কাঁধযুক্ত, মেধিন পেটানো শরীর, মাথার চুলগুলো কপালের দুই সাইডে খুব সুন্দর করে সেটে রাখা, দেখতে বেশ লাগে। অনিরুদ্ধ পারুর গালে হাত রাখতে পারু আবেশে দু চোখ বুঝে ফেলল, নিঃশ্বাস দ্রুত ওঠানামা করছে। অনিরুদ্ধ বলল, একা এসেছ কেন? পারু চোখ তুলে তাকাল, বলল, তমালিকা পিসির ঠান্ডা লেগেছে, সারা রাস্তায় কুয়াশায় ঢাকা, এতদূর একা একা যাবে? যদি পথে কোনো বিপদ হয়, হবে না, চলো আমি এগিয়ে দিচ্ছি।
অনিরুদ্ধ গায়ে জ্যাকেট চাপিয়ে পারুকে নিয়ে বের হলো। পারু চট করে চাদর দিয়ে মুখটা ভালো করে ঢেকে নিল, যেন কেউ পারুকে দেখে না, চিনতে পারে না দেখে। সাদা তুলোর মতো কুয়াশা ঢাকা পিচ ঢালা রাস্তা দিয়ে দুজন পাশাপাশি হাঁটছে। কিছু দূর গিয়ে অনি পারুর এক হাত চেপে ধরল। পারুর বুকের ভেতর ধুকপুক করে উঠল, মনের ভিতর অন্যরকম ভালো লাগা। অনি হাঁটতে হাঁটতে নিচু কণ্ঠে বলল, চলো একদিন ঘুরে আসি। কোথায়? পার্কে যাব। দাদা জানলে মেরে ফেলবে। স্কুল ফাঁকি দিয়ে যাবে, কেউ জানবে না। ভয় লাগছে, যদি ধরা পড়ে যায়। আমি আছি তো, এত ভয় পাও কেন? ওরা আর একটু সামনে গিয়ে দেখতে পেল রাস্তার পাশে বিভিন্ন ফুল ফল গাছের বেশ বড় একটা নার্সারি। উনি বলল, চলো ভিতরে যাই। শীতের সকাল দেখে বোধহয় আশেপাশে কারো দেখা মিলল না। পারু অনির হাত ধরে নার্সারির ভেতরে ঢুকল। অনি প্যান্টের পকেট থেকে ফোনটা বের করে দুজনের বেশ কিছু ক্লোজ ছবি তুলে নিল। যদিও প্রথম দিকে এত ঘনিষ্ঠভাবে ছবি তুলতে পারু বারণ করলো, অনি শুনল না। পারুও আর অমত করল না। নার্সারিতে দুজনে বেশ কিছু একান্ত সময় কাটিয়ে তারপর প্রাইভেট পড়তে চলে গেল পারু। সারাদিন প্রাইভেট স্কুল কোচিং করে কাটল পারুর। বিকালের দিকে বাড়ি যাওয়ার পথে দেখল অনিরুদ্ধ দা দোকানে বসে আছে। পারুর চোখ মুখ পড়তেই পারুকে ইশারা ডাকল। পারু আশেপাশটা ভালো করে দেখে নিয়ে এগিয়ে গেল। অনিরুদ্ধ চকলেট, আইসক্রিম, চিপস, জুস সহ আরও নানান হাবিজাবি বড় একটা পলিথিনে ব্যাগে ভরে পারুর হাতে তুলে দিল। পারু নেব না বলে শেষমেশ নিতে বাধ্য হলো। পারুর ব্যাগের জিনিসগুলো তুলে নিয়েই অনিরুদ্ধ নিচু কণ্ঠে ফিসফিস করে বলল, রাতে মেসেজ দেবো, রিপ্লাই দিও। পারমিতা মাথায় নেড়ে আস্থা বুঝিয়ে পাশ থেকেও দেখে ফেলার ভয়ে তাড়াহুড়ো করে চলে গেল। বাড়ি এসে স্নান সেরে খেয়ে নিল পারমিতা। বাকি বিকালটুকু টিভি দেখে কাটলো পারুর। সন্ধ্যার দিকে পড়তে বসলো পারু। পড়া কম, অনিরুদ্ধর সাথে বাটন ফোনে এক মনে চ্যাট করায় ব্যস্ত। পারুর কাছে যে একটা বাটন ফোন আছে মা ছাড়া আর কেউ জানে না। অনিরুদ্ধর সাথে পারুর যে কিছু একটা চলছে ইদানিং ঠাম্মাও একটু আধটু জানে। যখন প্রথম আলোকপর্ণা দেবী জানতে পারল পারমিতা অনিরুদ্ধ নামের একটা ছেলের প্রেমে পড়েছে, মেয়েকে খুব বাধা দেওয়ার চেষ্টা করেছে। বয়সে ছোট হলে কি হবে, ঘাড়তারা জেদি মেয়েটা আলোকপর্ণা দেবীর কোনো কথাই শুনল না। উল্টো ভয় দেখলো যদি পারুর বাবাকে কথাটা বলে দেয় তাহলে পারু কুয়েতে ঝাঁপ দেবে। একমাত্র মেয়েটা খুব আদরের, যদি উল্টোপাল্টা কিছু করে ফেলে সেই ভেবে আলোকপর্ণা দেবীও মেয়েকে একসময় নীরব সম্মতি দিল। অনিরুদ্ধ নামের ছেলেটা 3-4 দিন রাতে পারুদের বাসায় এসেছিল। তখন পারুর বাবা আর দাদা দোকানে থাকতো। ঘরে ওরা 3 জন। অনিরুদ্ধ এলে আলোকপর্ণা দেবীও মেয়েকে অনিরুদ্ধের সাথে রেখে নাস্তা বানাতে রান্নাঘরে চলে যেত। দুজনে একা ঘরে প্রায় খুনসুটিতে মেতে থাকত। অনিরুদ্ধ পারুদের ঘরে দাঁড়িয়েও পারুর সাথে বেশ কিছু ক্লোজ ছবি তুলেছে। প্রথম অনিরুদ্ধর হাবভাব আলোকপর্ণা দেবীর ভালো না লাগলেও একসময় কি হলো কে জানে, ছেলেটা জাদুকরি কণ্ঠে আলোকপর্ণা দেবীকে মামুনি বলে ডাকে। পারুর সাথে কোনো কারণে ঝগড়া হলে ছেলেটা না খেয়ে থাকে, ঘুমের ওষুধ খেয়েও পড়ে থাকে। ছেলেটার জন্য আলোকপর্ণা দেবীর অদ্ভুত মায়া হয়। ছেলেটার বাবা নেই, বোনের বাড়ি এসে একটা কনফেকশনারি দোকান দিয়েছে। পড়াশোনার পাশাপাশিও করে। খুব বেশি বয়স না ছেলেটা, দুদিকে বেশ মানায়। পারমিতা পড়া শেষ করে খেয়ে নিল। রাতে ঘুমাতে গিয়ে ঘুমালো না। প্রায় অর্ধেক রাত জেগে অনিরুদ্ধর সাথে মেসেজে কথা বলল। পারুর খাট ঘেঁষে দক্ষিণের জানালা, পাশে ঠাম্মা নাক ডেকে বেঘরে ঘুমাচ্ছে। জানালায় ঠক ঠক শব্দ হচ্ছে। পারু ছটফটি উঠল। মেসেজে বাংলিশে লিখল, এত রাতে তুমি এসেছো কেন? জানালা খুলো। পারু জানালা খুলে দিল। ফোনের আলো জেলে পারুর মুখে ধরতেই পারু চোখ দুটো বুঝে ফেলল। অনিরুদ্ধ জানালার ফাঁক গলে পারুর এক আঙ্গুল পেঁচিয়ে ধরল। আবেগী কণ্ঠে বলল, ঘুম আসছিল না, তাই তোমাকে দেখতে এলাম। পারু লজ্জাবতী পাতার মতো নুয়ে গেল। ঠোঁটের কোণে ফুটে উঠল এক চিলতে লাজুক হাসি। অনিরুদ্ধ পারুর হাতে এক মনে আঁকিবুকি করছে। পারুর বুক কাঁপছে, পায়ের পাতা শিরশির করছে। আস্তে করে বলল, দেখা হয়েছে, এখন যাও। শীতের রাতে এতক্ষণ দাঁড়িয়ে থাকলে ঠান্ডা লেগে যাবে। লাগুক। শুধু শুধু জেদ করছো কেন? অনিরুদ্ধ জাদুকরি কণ্ঠে বলল, তোমাকে ছাড়া আমার আজকাল কিছুই ভালো লাগে না পারু। পারু মনে মনে বলল, আমারও। অনিরুদ্ধ বলল, আগামীকাল যাবে তো আমার সাথে পারু?
পারু ফিসফিস করে বলল, কোথায়? পার্কে যাব। স্কুল ফাঁকি দিয়ে? হ্যাঁ। পারু একটু ভেবে বলল, আচ্ছা, আমি অপেক্ষায় থাকবো পারু। অনিরুদ্ধ আরও কিছুক্ষণ জানালার পাশে দাঁড়িয়ে থেকে চলে গেল। বাকি রাতটুকু পারুর ঘুম হলো না, অনিরুদ্ধর কথা ভেবেই কাটিয়ে দিল। সকালে উঠে পারু দেখল মা উনুন জেলে রান্না করছে। পারু দাঁত ব্রাশ করে স্নান করতে গেল, মাথায় শ্যাম্পু করে স্নান করলো। স্নান সেরে এসে মায়ের পাশে বসলো। টেবিল ফ্যান ছেড়ে চুলগুলো শুকিয়ে নিচ্ছে পারু। আলোকপর্ণা দেবী বলল, কিরে, আজ প্রাইভেটে যাবি না? না। ওমা, কেন? পারু নিচু কণ্ঠে ফিসফিস করে বলল, তোমাকে একটা কথা বলা হয়নি মা। কি? আগে কথা দাও কাউকে বলবে না। আচ্ছা, বলবো না, এবার বল। আমি আজ অনির সাথে ঘুরতে যাব। কোথায়? পার্কে। সে তো অনেক দূর, স্কুল ফাঁকি দিয়ে যাব মা। আলোকপর্ণা দেবী আতকে উঠল, মুখে হাত চাপা দিয়ে বলল, তোর বাবা আর দাদা জানলে সর্বনাশ হয়ে যাবে পারু। কিছুই হবে না মা, যাস নে পারু। আমি কিন্তু ওকে বলে দেব তুমি আমাকে যেতে বারণ করেছ। আমার কথা বলবি কেন? ছেলেটা কষ্ট পাবে তো। তুমি চিন্তা করো না মা, সারাদিন ঘুরে বিকালে চলে আসবো। তোর বাবা জানতে পারলে? তুমি এত ভয় পেও না তো মা, রিল্যাক্স থাকো, কেউ কিছু জানতে পারবে না। পারমিতা একটা 3 পিস পরলো, হালকা সেজে গুজে। ব্যাগে শুধু একটা বই নিল। মাকে বলে অনির সাথে স্কুলের নাম করে ঘুরতে চলে গেল। অনিরুদ্ধর বাইক আসছে। অনেকটা পথ হেঁটে গিয়ে মাথায় ভালো করে ওড়না পেঁচিয়ে চোখ মুখ ঢেকে অনিরুদ্ধর বাইকে পেছনে উঠে বসলো পারু। অনিরুদ্ধ প্রেয়সীকে বাইকের পেছনে বসিয়ে মনের সুখে চালাতে লাগলো। ঝিরিঝিরি বাতাস বইছে। মুক্ত বাতাসে প্রিয় মানুষের সঙ্গে ঘুরে বেড়াতে পারুর খুব ভালো লাগছে। একটু ভয় ভয় করছে বইকি। পার্কে যেতে প্রায় 1.5 ঘন্টা মতো সময় লাগলো। দুজন টিকিট কেটে হাত ধরে পার্কের সরু রাস্তা দিয়ে হাঁটতে লাগলো। কিছুদূর গিয়ে পারুর হাত ছেড়ে দিয়ে কাঁধে হাত রাখলো অনিরুদ্ধ। অনিরুদ্ধর হাতের আঙুলগুলো পারুর কাঁধ বেয়ে বুক ছুঁয়েছে। পারু ইতস্তত করে অনির হাতখানা সরিয়ে দিতে চাইল। অনি পারুকে পাত্তা দিল না, বেহায়া হাতখানা আর একটু এঁটে বসালো বোধহয়। নিচু কণ্ঠে বলল, এত লজ্জা পাচ্ছ কেন পারু? আশেপাশে ভালো করে তাকিয়ে দেখো, রোমান্টিক শুটিং চলছে। পারু অনিরুদ্ধর কথার মানে বুঝলো না। অনিরুদ্ধ কেমন করে যেন হাসলো, বলল, আমার কথার মানে বুঝলে না তো? ওই পাশটায় চলো, বোঝাচ্ছি। অনিরুদ্ধ পারুকে নিয়ে গেল লেকের পাড়ে। এই পাশটা বেশ ফাঁকা, বড় বড় লতা পেঁচিয়ে রেখেছে। আশেপাশে লতার জন্য দেখা যায় না। অনিরুদ্ধ ঘনিষ্ঠ হয়ে বসল। পারুর ঘাড়ে মুখ গুজে লেকের দিকে তাকে বলল, কেমন লাগছে? আমরা কখন বাড়ি যাব? সবে এলে এক্ষুনি বাড়ি যেতে চাইছ? না মানে কি এত মানে মানে করছো পারু? আসো আমরা ছবি তুলি। অনি পারুকে নিজের সামনে বসিয়ে দিয়ে পারুর গালে গাল ঠেকিয়ে বেশ কিছু ছবি তুলল। পারু বিরক্ত হয়ে বলল, তখন থেকে তো ছবি তুলছো কেন? আমরা যখন বুড়ো বুড়ি হয়ে যাব তখন এই ছবিগুলো আমাদের প্রেমময় জীবনের মেমোরি হয়ে থাকবে। তবুও সবসময় আমার এত ছবি তোলা ভালো লাগে না। তুমি কি আমাকে বিশ্বাস করো না পারু? করি তো। তাহলে ছবি তুলতে বাধা দিচ্ছ কেন? আমার ভালো লাগছে না। অনিরুদ্ধ জোর করে পারুর গালে চুমু এঁকে দিল। পারুকে আর একটু শক্ত করে জাপটে ধরল। পারুর পেটের ভিতর কি যেন কামড়ে ধরল। হাত পায়ে একটু একটু করে অবশ্যই আসছে। কি পরাগ, কিছু বলবি? তোর বোনকে পার্কে দেখে এলাম। পরাগ চমকে উঠল, বলল, কি বলছিস? ও তো স্কুলে। ভালো করে খোঁজ নিয়ে দেখ, আমি কি ভুল দেখেছি নাকি? কার সাথে গেছে জানিস কিছু? সাথে অনিরুদ্ধকে দেখলাম বোধহয়। পরাগ আর বাজারে গেল না, সাইকেল ঘুরিয়ে পারমিতার স্কুলে চলে গেল। খোঁজ নিয়ে জানতে পারলো পারমিতা সত্যি আজ স্কুলে আসেনি। পরাগ বাড়ি চলে গেল। মাকে ডেকে বলল, পারমিতা কোথায় মা? আলোকপর্ণা দেবী জড়তা নিয়ে বলে, স্কুলে গেছে। তার মানে তুমি কিছুই জানো না নাকি আমার কাছে লুকাচ্ছ? কি লুকাবো? আশ্চর্য। আসুক আজ বাড়ি। ওর এত সাহস বেড়েছে। ও কোন সাহসে বখাটে ছেলেটার সাথে পার্কে গেল? যদি পারুর বড় কোনো ক্ষতি করে দেয়। পরাগ বাড়িতে হাত গুটিয়ে বসে থাকতে পারলো না। ওর বন্ধুর মোটর সাইকেল নিয়ে পারুকে খুঁজতে চলে গেল। খুব বেশি দূর যেতে হলো না পরাগকে। অর্ধেক পথ গিয়েই পারমিতাকে পেয়ে গেল। পারমিতা অনিরুদ্ধর বাইকের পেছনে বসেছিল। বোনের এত অধঃপতন দেখে রাগে দুঃখে পরাগের গা জ্বলে গেল। অনিরুদ্ধ পরাগকে সাইড কাটিয়ে চলে আসতে চাইল। পরাগের জন্য পারল না। জোরে ব্রেক কষে বাইক থামিয়ে ফেলল। পরাগ রাগে কাঁপতে কাঁপতে অনিরুদ্ধর বাইক থেকে পারমিতাকে টেনে নামালো। তারপর ঠাস ঠাস করে বোনের গালে থাপ্পড় বসিয়ে দিল। বোনের চুলের মুঠি ধরে বলল,
বড্ড সাহস বেড়ে গেছে তাই না তোর? কাউকে কিছু না বলে কয়ে এই ছেলেটার সাথে কোথায় গিয়েছিলি তুই? বলা আমাকে। যদি কোনো বিপদ হতো তখন কে দেখতো তোকে? অনিরুদ্ধ বলল, ওকে ছাড়ুন। চুপ সুরের বাচ্চা, আর একটা কথা বললে জানে মেরে দেবো তোকে। কোন সাহসে তুই আমার বোনকে নিয়ে গিয়েছিলি? বল কোন সাহসে? পরাগ কথাগুলো বলতে বলতে পারমিতাকে ছেড়ে অনিরুদ্ধর শার্টের কলার চেপে ধরল। তারপর ধুমধাম কিলঘুষি বসিয়ে দিল অনিরুদ্ধের বুকে, পেটে। পারমিতা কাঁদতে কাঁদতে পেছন থেকে পরাগকে দু হাতে টেনে ধরল। পরাগ বহু কষ্টে রাগ কন্ট্রোল করে অনিরুদ্ধকে ছেড়ে দিয়ে পারমিতাকে নিয়ে চলে গেল। পারমিতা ভয়ে লজ্জায় তখনও গুনগুন করে কাঁদছে। পরাগ পারমিতাকে ঘরে নিয়ে তারপর বলল, কতদিন ধরে চলছে? নিশ্চুপ। কথা বল পারমিতা। নিশ্চুপ। পরাগ দীর্ঘশ্বাস ফেলল, পারমিতার সামনে বসলো, বলল, ছেলেটা ভালো না। মেইলি কেসে ফেসে নিজের এলাকা ছেড়ে যান বাঁচাতে পালিয়ে এসেছে। বোনের বাড়ি এসে গা ঢাকা দিয়ে আছে। শুধু তাই না, 1 নম্বরের নেশাখোর। তুই যে ওর সাথে অত দূর চলে গেছি, ও তো আজ তোর বড় কোনো ক্ষতি করতেও পারত। তোর বয়স কম, ভুল করেছিস, যা হওয়ার তা হয়ে গেছে। এখন এই মুহূর্তে থেকে ভুলে যা ছেলেটাকে। আমি যেন আর কোনো দিন ওর সাথে কথা বলতে না দেখি বা কিছু না শুনি। মা, মা কোথায় তুমি? পরাগ মাকে ডাকতে মা সামনে এসে দাঁড়ালো, ভীতু কণ্ঠে বলল, কি হয়েছে? দিনকাল ভালো না, সারাদিন সংসারের কাজকর্ম আর সিরিয়াল নিয়ে পড়ে না থেকে মেয়ের দিকে একটু নজর দিও। পারমিতা দাদাকে দৃঢ় কণ্ঠে বলল, আর কোনোদিন অনিরুদ্ধের সাথে কথা বলবো না। অথচ রাতভর অনিরুদ্ধের সাথে মেসেজে প্রেমালাপ করতো পারমিতা। এমনকি গভীর রাতে অনিরুদ্ধ পারমিতাকে দেখতে এলো। দুজন জানালার দুই পাশ থেকে দুজনকে মন ভরে দেখল। ফিসফিস করে গল্প, ভালোবাসা কিংবা প্রেমের তীব্র মোহে আটকে আছে পারমিতা। এই নিষিদ্ধ প্রেমের অনুভূতির কাছে জাগতিক সবকিছু তুচ্ছ মনে হয়। অনিরুদ্ধ যখন প্রথম প্রেম নিবেদন করলো তখন সাথে সাথে রাজি হয়ে যায়নি পারমিতা। পাক্কা 2 মাস অনিরুদ্ধকে নিজের পিছে পিছে ঘুরিয়েছে। অনিরুদ্ধ জেদি পাগলাটে ভালোবাসার কাছে একসময় হার মেনে নিল পারমিতা। প্রথমবার মা যখন জানতে পারল, মা খুব অস্থির হয়ে গেল। পারমিতাকে কত ভাগ বোঝালো তার মা, দাদা বাবা জানতে পারলে কেলেঙ্কারি হয়ে যাবে। তাতে বিশেষ কোনো লাভ হয়নি। পারমিতা তার সিদ্ধান্তে অনড়। তাতেও যখন কোনো কাজ হলো না, মা বলল পরাগকে বলে দেবে। মায়ের ফাঁকা বলিতে একটু দমে গেল না পারমিতা, উল্টো মাকে ভয় দেখালো। অনিরুদ্ধর কথা যদি ভুলেও বাবা কিংবা দাদা জানতে পারে তাহলে কুয়েতে ঝাঁপ দেবে পারমিতা। আলোকপর্ণা দেবী ভয় পেয়ে গেল প্রচুর। বড় আদরের একমাত্র মেয়ে তার। ছোটবেলা থেকে বেশি আদরে আহ্লাদে মানুষ হয়েছে দেখে জেদটাও প্রচুর। যে সত্যি সত্যি কোনো অঘটন ঘটিয়ে বসে সেই ভয়ে মেয়েকে এক প্রকার নীরব সম্মতি দিল। তারপর আস্তে আস্তে ওনার কি হলো কে জানে, অনিরুদ্ধকে মন থেকে মেনে নিল। গল্পটা অনেক সুন্দর, আপনাদের কাছে অনেক ভালো লাগবে। সচরাচর কাজিন প্রেম ভালোবাসা বিষয়ক গল্প থেকে একটু সামাজিক গল্প দিলাম, আশা করি নিরাশ হবেন না। সবাই কমেন্টে লিখবেন প্রথম পর্বটা কেমন হয়েছে। ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম।